নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত এসপি স্টাডি পয়েন্টে। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে আলোচনা করা হবে বিশ্বের সর্বকালের সেনা ধনী ব্যক্তি মানসা মুসার সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রতিবেদন। বিশ্বের ধনী ব্যক্তিদের কথা ভাবলেই আমাদের মনে পড়ে বিল গেটস, ওয়ারেন বাফেট অথবা রথচাইল্ডস ফ্যামিলি সহ 20 শতাব্দীর নব্য ধনীদের কথা। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না 14 শতকের মালির মুসলিম শাসক মানসা মুসাকে মনে করা হয় বিশ্বের সর্বকালের সেরা ধনী ব্যক্তি। মূল্যস্ফীতি হিসেব করে তার তৎকালীন সম্পত্তিকে বর্তমান মুদ্রায় রূপান্তর করলে সেটার পরিমাণ হবে প্রায় $400 মিলিয়ন, যেখানে রথচাইল্ড ফ্যামিলির সম্পত্তির মূল্য $350 বিলিয়ন আর বিল গেটসের সম্পত্তির পরিমাণ মাত্র $90 বিলিয়ন। মানসা মুসার প্রকৃত নাম প্রথম মুসা কেইতা। মানসা হচ্ছে সেই সময় মালির রাজাদের উপাধি, যার অর্থ হচ্ছে রাজা বা সম্রাট। মুসা ছিলেন দশম মানসা, অর্থাৎ মালি সাম্রাজ্যের দশম সম্রাট। মুসার জন্ম 1280 সালে। 1312 সালে মাত্র 32 বছর বয়সে তিনি ক্ষমতায় আরোহণ করেন। মিশরীয় ইতিহাসবিদ আল উমারি বর্ণনা অনুযায়ী মুসার পূর্বসূরি দ্বিতীয় আবুবকর কেইতা বিশ্বাস করতেন যে আটলান্টিক মহাসাগর অসীম নয় এবং এর অপর প্রান্তে পৌঁছানো অসম্ভব নয়। তিনি আটলান্টিক মহাসাগরের সীমানা অনুসন্ধানের উদ্দেশ্যে 2 শতাধিক নৌকা বোঝায় এক বাহিনী প্রেরণ করে, যাদের সাথে আরও শতাধিক নৌকা ছিল পানি, খাবার দাবার এবং স্বর্ণ মুদ্রা বোঝায়। ক্যাপ্টেনের প্রতি তার নির্দেশ ছিল মহাসাগরে শেষ না হওয়া পর্যন্ত অথবা মৃত্যু না হওয়া পর্যন্ত কেউ এই অভিযাত্রা থেকে ফেরত আসতে পারবেন না। দীর্ঘদিন পরেও তারা ফিরে না আসায় সম্রাট আবুবকর নিজেই 2000 নৌকা বোঝাই বিশাল এক বাহিনী নিয়ে আটলান্টিক মহাসাগরে অভিযান শুরু করেন। তাদের সাথে আরও 1000 জাহাজ ছিল, পানি এবং আনুষঙ্গিক জিনিসপত্র সহ। যাত্রা শুরুর আগে সম্রাট রীতি অনুযায়ী মুসাকে তার উত্তরাধিকার মনোনীত করে যান, কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও তারা ফিরে না আসায় সবাই একমত হয় যে আবুবকর সহ তার বাহিনীর সবাই মৃত্যুমুখে পতিত হয়েছে। ফলে 1312 সালে মুসা মালি সম্রাট হিসেবে অভিহিত হন। মুসা যখন ক্ষমতায় বসেন তখন মালি সাম্রাজ্য বর্তমান মালি এবং দক্ষিণ মৌরিতানিয়ায় অংশ জুড়ে বিস্তৃত ছিল। তার শাসনামল জুড়ে মুসা আটলান্টিক মহাসাগরের তীর থেকে তিম্বাকুতু পর্যন্ত পশ্চিম আফ্রিকার প্রায় 2000 মাইল পর্যন্ত নিজের আধিপত্য বিস্তার করেন। মুসা বর্তমান সময়ে মৌরিতানিয়া, সেনেগাল, গাম্বিয়া এছাড়া আরও 24টি শহর এবং এদের আশেপাশের গ্রাম অঞ্চল সহ বিস্তীর্ণ এলাকা জয় করেন। সে সময় পশ্চিম আফ্রিকা ছিল স্বর্ণ এবং লবণে সমৃদ্ধশালী জনপদ। এই স্বর্ণ এবং লবণের ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং তার অধীনস্থ সুবিশাল সাম্রাজ্য থেকে রাজস্ব সংগ্রহ করে মুসা তার সাম্রাজ্যকে অত্যন্ত সম্পদশালী হিসেবে প্রতিষ্ঠিত করেন। আটলান্টিক মহাসাগরের তীরবর্তী পশ্চিম আফ্রিকা থেকে ভূমধ্যসাগরের তীর পর্যন্ত উত্তর আফ্রিকার মধ্যবর্তী সবগুলি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক পথ তার অধীনে থাকায় আরব এবং ইউরোপীয় বণিকদের নিকট থেকে আদায় করা রাজস্ব থেকেও তার সাম্রাজ্য প্রচুর আয় করে। একই সময় ইউরোপ যখন গৃহযুদ্ধ, দুর্ভিক্ষ আর প্লেগ সহ বিভিন্ন মহামারীর সাথে লড়াই করে অস্তিত্ব রক্ষার সংগ্রাম করছিল, তখন মুসার অধীনে সমগ্র পশ্চিম আফ্রিকা দিনে দিনে সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ এবং স্থিতিশীল সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠছিল। সম্রাট মুসা বহির্বিশ্বের আলোচনা কেন্দ্রবিন্দুতে আসেন 1324 সালে, যখন তিনি প্রায় 4000 মাইল পথ পাড়ি দিয়ে হজ করতে যান। আফ্রিকান গবেষক মাহমুদ কাতি
আরেকজন ইতিহাসবিদ মোহাম্মদ কুমার উদ্ধৃতি দিয়ে বলেন, মুসা দুর্ঘটনাবশত তার মাকে হত্যা করে ফেলেছিলেন। এর জন্য তিনি সবসময় অনুশোচনায় ভুগতেন এবং শান্তির আশঙ্কা করতেন। তিনি প্রায়শ্চিত্তের জন্য তিনি প্রচুর পরিমাণে দান করতেন এবং সারা বছর রোজা রাখতেন। কিন্তু তারপরেও মনে শান্তি না আসায় ওলামদের পরামর্শে তিনি হজে যাওয়ার সিদ্ধান্ত নেন। পশ্চিম আফ্রিকার মুসলমান শাসকদের মধ্যে তিনি সর্বপ্রথম হজ পালন করার জন্য মক্কা গমন করেন। হজে যাওয়ার জন্য তিনি কয়েক বছর ধরে প্রস্তুতি গ্রহণ করেন। অবশেষে 1324 সালে এক সুবিশাল বহর নিয়ে তিনি তার ঐতিহাসিক হজ যাত্রা শুরু করেন। বিপুল পরিমাণ ধন সম্পত্তির অধিকারী, চাকচিক্যময় প্রদর্শনী এবং মুক্ত হস্তে দান করার বদৌলতে তিনি পশ্চিমা বণিকদের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের মুখে মুখে পুরো ইউরোপ জুড়ে এই মহাযাত্রার বিবরণ ছড়িয়ে পড়ে। পরবর্তীতে যা বিভিন্ন লেখায় উঠে আসে। এই হজ যাত্রায় মুসার সাথে ছিল প্রায় 60,000 মানুষের এক বিশাল বহর, যাদের মধ্যে প্রায় 12,000 ছিল সৈন্য এবং দাস। দাসদের প্রত্যেকের কাছে ছিল 4 পাউন্ড করে সোনার বার। এছাড়াও তার সাথে ছিল 80টি উট, যাদের প্রত্যেকের পিঠে 50 থেকে 300 পাউন্ড করে সোনা ছিল। এই যাত্রায় মুসার সাথে তার স্ত্রী ইনারি কৌতে সামিল ছিলেন, যার সেবার জন্য 500 দাসী নিযুক্ত ছিল। যাত্রাপথে তিনি বিভিন্ন শহরে প্রচুর মসজিদ নির্মাণ করেন। তিনি প্রতি শুক্রবার একটি করে মসজিদ নির্মাণ করতেন। তিনি গরিবদেরকে মুক্ত হস্তে দান করেন এবং শহরগুলোর শাসকদেরও প্রচুর স্বর্ণ উপহার দেন। এছাড়াও তিনি ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ মুদ্রার বিনিময়ে বিভিন্ন সুভেনিয়ার ক্রয় করেন। তিনি যখন মিশরে আলেকজান্দ্রিয়ায় পৌঁছান, তখন এত বেশি পরিমাণে অর্থ এবং স্বর্ণ ব্যয় করেন যে মিশরের স্বর্ণের বাজারে বিশাল মূল্যস্ফীতি দেখা দেয় এবং অর্থনীতিতে ধস নামে। এটা জানতে পেরে ফেরার পথে মুসা মিশরের স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে উচ্চ সুদে স্বর্ণ ধার নেন, কিন্তু তারপরেও মিশরের স্বর্ণ বাজারের আগের অবস্থায় ফিরে আসতে প্রায় 1 দশক সময় লেগে গিয়েছিল। সম্রাট মুসার এই হজ যাত্রায় সময় লাগে প্রায় 1 বছর। তার এই হজ যাত্রা তাকে আক্ষরিক অর্থে বিশ্ব মানচিত্রে স্থান করে দিয়েছিল। পরবর্তী কয়েক দশক ধরে ইউরোপিয়ান মানচিত্র প্রস্তুতকারকরা আফ্রিকার যতগুলি মানচিত্র তৈরি করেছেন, তার প্রায় সবগুলিতে মুসার কথা উল্লেখ করেছিলেন। দীর্ঘ 25 বছর ক্ষমতায় থাকার পর 1337 সালে সম্রাট মুসা মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে ধীরে ধীরে শাসকদের অযোগ্যতায়, গৃহযুদ্ধে এবং বহিঃশক্তির আক্রমণে তার সাম্রাজ্যের এই বিপুল পরিমাণ ধন সম্পত্তি ধ্বংস হয়ে যায়। তো প্রিয় দর্শকবৃন্দ, এই ছিল আজকের ছোট্ট প্রতিবেদন। যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।